বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি আবারও রাজশাহী কলেজের ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে 2021 সালের ব্যবসায়ী শিক্ষা শাখার যেই সকল শিক্ষার্থী তোমরা রয়েছো, তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে অলরেডি। সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে মূলত আমরা ক্লাস করব। অর্থাৎ এই ক্লাসটা আমরা করব 2021 সালের এইচএসসি যে সকল পরীক্ষার্থী রয়েছে ব্যবসায়ী শিক্ষা শাখার, তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যেই পত্রের কোর্স কোড হচ্ছে 254। তোমরা জানো গত 10 তারিখে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। সেখানে হিসাব বিজ্ঞানের ওপর তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা জানো যে নৈর্বচনিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ওপরই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ওপর একটা অ্যাসাইনমেন্ট করেছো অলরেডি। এটা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর অ্যাসাইনমেন্ট, কিন্তু হিসাব বিজ্ঞান সাবজেক্ট হিসাবে এটা তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায়ের ওপরে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় আমাদের অংশীদারি ব্যবসায়ের হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এইখানে বলে রাখতে চাই যে এই অংশীদারি ব্যবসায়ের হিসাব, এটার ওপর তোমাদের বিগত কয়েকদিন ধরে ক্লাস নিয়েছি আমরা। তোমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা ক্লাস টেস্ট নিয়েছি। তো সুতরাং এই অংশীদারি ব্যবসায়ের হিসাবের ওপরই তোমাদের ফার্স্ট হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেটার জমাদানের তারিখও রাজশাহী কলেজ প্রশাসন তোমাদের দিয়ে দিয়েছে। আগামী 23 তারিখে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। যদি না আমাদের পরিস্থিতি অন্যরকম কিছু হয়ে যায়, অর্থাৎ আমরা যে অতিমারির মধ্যে চলছি এর যদি অন্যরকম কিছু না হয়, তাহলে সাধারণত আমরা যে তারিখটা দিয়েছি 23 তারিখে তোমাদের হিসাব বিজ্ঞান বিভাগে এটা জমা দিতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের ওপরই আজকে মূলত আমি একটু আলোচনা করব, কেননা অংশীদারি ব্যবসায়ের হিসাব এটার ওপর বিগত অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, বারবার করে রিপিট করা হয়েছে। তারপরও অ্যাসাইনমেন্টটা তোমাদের কিভাবে লিখতে হবে বা কী ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা অলরেডি তোমরা গুগল ক্লাসরুমে পেয়ে গেছো, রাজশাহী কলেজের ফেসবুক পেজেও পেয়ে গেছো, বা অনেকে ডাউনলোড করে নিয়েছো আমাদের মাউসির ওয়েবসাইট থেকে। তারপরে আমরা এইখানে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিব। এই মুহূর্তে যারা আমার সঙ্গে রয়েছে, অর্থাৎ রাজশাহী কলেজের ফেসবুক পেজের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা একটু মনোযোগ দিয়ে দেখো, বা তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু এই ক্লাস হচ্ছে বা সেই সম্বন্ধে একটু নোটিফিকেশান তোমরা দিয়ে দিতে পারো, কেননা এটা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটা ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, যেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর 2 নম্বর অ্যাসাইনমেন্ট। এটা ডিরেক্ট মাউসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাসাইনমেন্টের চিত্র, খুব ছোট লেখা। আমি জানি তোমরা এটা বুঝতে পারছো না, মানে তোমরা হয়তো স্ক্রিনে দেখে খুব ভালো বুঝতে পারছো না। আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টে একটা অঙ্ক দেওয়া আছে, সেটাকে আমি আমার মতো করে টাইপ করে দিয়েছি, যেটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। প্লাস যে শিখনফল রয়েছে, যে নির্দেশিকা বা ধাপগুলো রয়েছে, যে রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশিকা রয়েছে, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের জন্য বিশ্লেষণ করব, এবং সেটা আশা করি তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে। এটা আমাদের ওভারঅল অ্যাসাইনমেন্ট, এই জন্য খুব ছোট লেখা হয়তো তোমরা বুঝতে পারছো না। তো আমরা নেক্সট আসলে দেখি যে আমাদের অ্যাসাইনমেন্টটা আসলে কী দেওয়া আছে। প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টটা আগে দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের কোন জিনিসটা আলোচনা করতে হবে বা কোন জিনিসটা আমাদেরকে বেশি করে পড়তে হবে এই অ্যাসাইনমেন্ট করার জন্য। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই বলা আছে অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া। অর্থাৎ তোমাদের ফার্স্ট যে জিনিসটা বলা আছে, যেই জিনিসটার উপর তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে, যেই টপিক্সটার ওপর, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া। এখন এই অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া, এই জিনিসটা বর্ণনা করতে গিয়ে বা এই টপিকস বর্ণনা করতে গিয়ে তোমাদের কিছু সহায়ক তথ্যের প্রয়োজন হতে পারে, বা এইখানে কিন্তু অ্যাসাইনমেন্টে সেই সহায়ক তথ্য তোমাদের কাছে সরবরাহ করা হয়েছে। সহায়ক তথ্য দ্যাট মিনস এখানে একটা অঙ্ক তুলে দেওয়া হয়েছে। এই অঙ্কর ওপর ডিপেন্ড করে তোমাদের এই অংশীদারি ব্যবসায় ও হিসাব প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত লিখতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটা অঙ্কটা একটু রিড আউট করে দিই তোমাদের সুবিধার্থে। আবুল, আব্দুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। মানে কারবারে তারা মূলধন নিয়ে আসে 1 জানুয়ারি তারিখে। আবুল নিয়ে এসছে 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা আর আসাদুল নিয়ে এসছে 2 লক্ষ টাকা। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো যে আব্দুল প্রতি মাসে নগদ উত্তোলন করছে কত টাকা? 500 টাকা। কিন্তু এখানে
নগদ উত্তোলনের কোনো তারিখ বলে দেওয়া নেই। তোমরা জানো যে নগদ উত্তোলনের তারিখ বলে দেওয়া না থাকলে আমরা নগদ উত্তোলনকে কিভাবে ট্রিট করি বা কিভাবে হিসাবভুক্ত করি, এই প্রক্রিয়া সম্বন্ধে বিগত কয়েকটা ক্লাসেই তোমাদের আলোচনা করা হয়েছে বা আগের ক্লাসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তবুও আজকের ক্লাসে আমি আরও একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিব। তারপরে যেটা বলা হচ্ছে যে আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। তাহলে আমরা দেখছি প্রথমেই আসাদুল কি করছেন, নগদ উত্তোলন করছেন 500 টাকা এবং বছরের মাঝামাঝি সময়ে পণ্য উত্তোলন করছেন 2000 টাকার। আর আবুল কারবার পরিচালনা করেন, অর্থাৎ কারবারের যে দায়িত্বভার সেটা হচ্ছে আবুলের ওপর। তিনি এই কাজের জন্য প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অর্থাৎ একজন ঋণ প্রদান করছেন, আরেকজন হচ্ছেন অতিরিক্ত মূলধন সরবরাহ করছেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে, অর্থাৎ উত্তোলনের সুদের হার হচ্ছে 10%। আবুল ব্যবসায়ের সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের ওপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের ওপর 5% হারে কমিশন পাবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য রাখো যে আবুল যেহেতু সার্বক্ষণিকভাবে ব্যবসায় সহায়তা করছে, সেই জন্য তিনি কিন্তু 2500 টাকা বেতন পাচ্ছেন। এছাড়াও তিনি 5% হারে কমিশন পাবেন, কিন্তু কমিশনটা পাবেন কিসের ওপর? কমিশন ধার্য করার পরবর্তী লাভের ওপর। কমিশন ধার্য করার পরবর্তী লাভের ওপর। আই রিপিট প্রিয় শিক্ষার্থী, কমিশন ধার্য করার পরবর্তী লাভের ওপর 5%। এটা তোমরা একটু মাথায় রেখে অঙ্কটা করার সময় কাজ দেখবে। আমি যদিও কমিশন ধার্য করার পদ্ধতি তোমাদের আলোচনা করে দিব। আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ 1,10,000 টাকায় উপনীত হয়। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সহায়ক তথ্য। অর্থাৎ এই তথ্যের উপর ডিপেন্ড করে আমাদেরকে অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া সম্বন্ধে ডিটেলস যে প্রশ্নগুলো আমাদের কাছে চেয়েছে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট দ্বারা তোমাদেরকে কোন কোন শিখনফল অর্জনের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টে তোমরা দেখবে যে একটা কলাম রয়েছে শিখনফলের বা বিষয়বস্তু নামে একটা কলাম রয়েছে। সেইখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই অ্যাসাইনমেন্ট বা অংশীদারি ব্যবসায়ের হিসাব প্রক্রিয়া বর্ণনা করতে গিয়ে তোমাদেরকে এই শিখনফলগুলো অর্জন করতে হবে। অংশীদারি ব্যবসায়ের উপাদান সমূহের ব্যাখ্যা তোমরা দিতে পারবে। অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত যে বিষয়সমূহ রয়েছে তার নিষ্পত্তি তোমরা করতে পারবে। লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করতে পারবে। অংশীদারদের মূলধন হিসাব ও অংশীদারদের চলতি হিসাব তোমরা প্রস্তুত করতে পারবে। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক শিখনফল কিংবা বিষয়বস্তু। নেক্সট যে জিনিসটা বলা রয়েছে আমাদের অ্যাসাইনমেন্টের 3rd কলামে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী, যে নির্দেশনা, সংকেত, ধাপ বা পরিধি। অর্থাৎ তোমাদের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তিকরণ, এইটার উপর তোমাদেরকে লিখতে হবে। অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তিকরণ, এই বিষয়টার উপর তোমাদেরকে কিছু লিখতে হবে। নেক্সট বলা আছে অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। অর্থাৎ আমাদের যে সহায়ক তথ্য একটু আগে আমরা রিড আউট করলাম, আমরা দেখলাম, তোমরা যেহেতু অ্যাসাইনমেন্টটা ডাউনলোড করে নিয়েছো পিডিএফ ফাইল, তোমাদের সকলের কাছে এই অ্যাসাইনমেন্টটা আছে আশা করি আমি। যাদের কাছে নাই তোমরা তোমাদের গুগল ক্লাসরুমে চলে যাও কিংবা রাজশাহী কলেজের ফেসবুক পেজে চলে যাও, তোমরা পেয়ে যাবে পিডিএফ ফাইল এবং তোমরা ইমেজ আকারেও সেটা নিতে পারো, যে যেভাবে পারো তোমাদের কাছে আছে। সেইখানে দেখলে যে সহায়ক তথ্য আমি একটু আগে পড়লাম, অর্থাৎ একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কের ওপর ডিপেন্ড করে তোমাদের লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। 3rd যে জিনিসটা তোমাদের করতে হবে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে এবং 4th করতে হবে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এখানে দুইটা পদ্ধতি আমরা জানি যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি আর একটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতেই তোমাদেরকে মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। অর্থাৎ তোমাদের জন্য নির্দেশনা, সংকেত, ধাপ বা পরিধি, অর্থাৎ এটা আমি ডিরেক্ট তোমাদের অ্যাসাইনমেন্টের 3rd কলাম থেকেই উঠিয়ে নিয়েছি। অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের 3rd কলামে এই জিনিসটাই লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। নেক্সট যে জিনিসটা প্রিয় শিক্ষার্থী নিয়ে আমি তোমাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে মূল্যায়ন নির্দেশিকা বা রুব্রিক্স যেটা দেওয়া আছে। তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 20, অর্থাৎ একটা অ্যাসাইনমেন্টে তোমাদের নম্বর হচ্ছে 20। তোমরা জানো যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর 5টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, 5 20 100 মার্ক। আবার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ওপরেও কিন্তু 5টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
অর্থাৎ তোমাদের টোটাল হিসাব বিজ্ঞানের ওপর 10টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, 5টা ফার্স্ট পেপার, 5টা সেকেন্ড পেপার। তোমরা অলরেডি ফার্স্ট পেপারের একটা করে ফেলেছো, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে সেকেন্ড পেপারের ওপর। এই অ্যাসাইনমেন্টের সরবরাহকৃত নাম্বার হচ্ছে 20। এখন এই 20 মার্কের জন্য তোমাদেরকে প্রশ্নের আনসার করতে হবে টোটাল হচ্ছে 5টা। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নের আনসার করতে হবে টোটাল 5টা। এখানে দেখো আমাদের প্রথমেই আমরা যে অ্যাসাইনমেন্ট মানে সহায়ক তথ্য দেখেছি, সেই তথ্যের ওপর ডিপেন্ড করে তোমাদেরকে কিন্তু এই 5টা প্রশ্নের আনসার করতে হবে। এখন আমি এই 5টা প্রশ্ন কিভাবে আনসার করলে তোমরা কি পরিমাণ মার্ক পেতে পারো বা তোমাদের পারদর্শিতার মাত্রা বা তোমাদেরকে মূল্যায়নকারী যে শিক্ষক থাকবেন তিনি তোমাদেরকে কিভাবে মার্কিং করবেন সেই সিস্টেমটাও যদি আমি তোমাদেরকে ডিটেলস বলে দিই, তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা লিখতে আরও ভালো সুবিধা হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমে যেটা বলা হয়েছে ক নম্বরে, সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনাকরণ। অর্থাৎ আমরা প্রথমেই যে সহায়ক তথ্য দেখে নিয়েছি, আব্দুল এবং আসাদুলের যে একটা অংশীদারি কারবার রয়েছে, সেই কারবারের যে তথ্যগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি বা অ্যাসাইনমেন্ট হিসেবে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, সেই তথ্যের ওপর ডিপেন্ড করে কোন কোন বিষয়গুলো মানে কি বলবো চুক্তির অবর্তমানে, অর্থাৎ যদি চুক্তি না থাকে তাহলে কোন কোন বিষয়গুলো ওই তথ্যের মধ্যে উপস্থিত রয়েছে এবং সেগুলোর নিষ্পত্তি কিভাবে হবে সেটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে একটা বা ওই নিষ্পত্তির যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো তোমাদেরকে বর্ণনা করতে হবে। এখন এই ক প্রশ্নের জন্য বা এই চুক্তির প্রক্রিয়া বর্ণনা করার জন্য তোমরা যদি 4টি নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করতে পারো, অর্থাৎ যদি 4টা নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করো, তাহলে কিন্তু এই নিষ্পত্তির প্রক্রিয়াগুলো অবভিয়াসলি হতে হবে সহায়ক তথ্যের মধ্য থেকে। আমি রিপিট করছি প্রিয় শিক্ষার্থী, সহায়ক তথ্যের মধ্য থেকে তোমাদেরকে এই চুক্তির প্রক্রিয়াগুলো বর্ণনা করতে হবে। যদি 4টা তোমরা সঠিকভাবে বর্ণনা করতে পারো তাহলে তোমাদের 4-এর মধ্যে তোমরা 4 মার্ক পাবে। যদি 3টা তোমরা বর্ণনা করতে পারো সুন্দরভাবে তাহলে তোমরা 3 মার্ক পাবে। যদি 2টা নিষ্পত্তির চুক্তির প্রক্রিয়া বর্ণনা করতে পারো তাহলে 2 মার্ক পাবে। আর যদি 1টি বর্ণনা করতে পারো তাহলে 1 মার্ক পাবে। এটা খুবই ইজি একটা জিনিস যে তোমাদেরকে যে সহায়ক তথ্য দেওয়া আছে তার মধ্যে কোন কোন জিনিসগুলো চুক্তির অবর্তমানে আমরা কিভাবে মানে নিষ্পত্তি করব সেই বিষয়গুলো যদি তোমরা 4টা লিখতে পারো 4, 3টা লিখতে পারলে 3, 2টা লিখতে পারলে 2 এবং 1টা লিখতে পারলে 1। নেক্সট খ নম্বরে যেটা বলা রয়েছে প্রিয় শিক্ষার্থী, খ নম্বরে বলা আছে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। অর্থাৎ যে তথ্যগুলো আমরা দেখলাম, যে অঙ্কটা আমরা দেখলাম, বলা ভালো আমাদের আসলে ওটা অঙ্কই, যে অঙ্কটা আমরা দেখলাম আব্দুল, আসাদুল এবং আবুলের, সেই অঙ্কের ওপর ডিপেন্ড করে তোমাদেরকে কি করতে হবে, একটা লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে। আমি জানি যে তোমরা লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করার রুলস রেগুলেশন জানো। যদি তোমরা সঠিকভাবে এই লাভ লোকসান বন্টন হিসাবটা তৈরি করতে পারো তাহলে তোমাদের মার্ক হবে 4 এখানে। আর যদি তোমরা একটি ট্রানজেকশন এখানে ভুল করে ফেলো, অর্থাৎ লাভ লোকসান হিসাব করার সময় দেখা যাচ্ছে যে উত্তোলনের সুদ কিংবা মূলধনের সুদ কিংবা বেতন কিংবা কমিশন, যে কোনো একটি ট্রানজেকশন যদি তোমরা ভুল করে ফেলো তাহলে তোমাদের মার্ক হবে 3। যদি তোমরা 2টি ট্রানজেকশন ভুল করো তাহলে তোমাদের মার্ক হবে 2। আর যদি তোমরা আংশিকভাবে অঙ্কটিকে শুদ্ধ করো তাহলে মার্ক হবে 1। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। নেক্সট গ নাম্বার আছে সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। চলতি হিসাব প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ না করে স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করি, তখন কিন্তু স্থিতিশীল পদ্ধতিতে আমরা মূলধন হিসাব এবং চলতি হিসাব আলাদাভাবে উপস্থাপন করি। তো এখানে বলা রয়েছে যে আসাদুলের চলতি হিসাব তোমাদেরকে প্রস্তুত করতে হবে। তো এখানে যেটা একইভাবে যদি তোমরা 2টি চলতি হিসাবই সঠিকভাবে তৈরি করতে পারো তাহলে তোমরা 4 মার্ক পাবে। আর যদি একটি হিসাব সঠিকভাবে করো এবং অপর একটি হিসাবের আংশিক শুদ্ধ হয়, দেখো এখানে কিন্তু 2 জনের চলতি হিসাব করতে বলা হয়েছে, যদি তোমরা 2 জনের চলতি হিসাবই সঠিকভাবে করতে পারো তাহলে মার্ক পাবে 4। আর যদি একজনের সঠিক অন্যজনের আংশিক শুদ্ধ হয় তাহলে তোমরা মার্ক পাবে 3। আর যদি উভয়ের হিসাবে একটি করে তোমরা ট্রানজেকশন ভুল করো তাহলে মার্ক পাবে 2। আর উভয় হিসাবের যদি তোমরা আংশিক শুদ্ধ করো তাহলে মার্ক পাবে 1। নেক্সট গ নম্বরে বলা রয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করো। অর্থাৎ একটু আগে আমরা তাদের চলতি হিসাব তৈরি করলাম, এবার মূলধন হিসাব তৈরি করতে বলছে। অর্থাৎ স্থিতিশীল পদ্ধতিতে আমরা জানি যে মূলধন হিসাব আলাদাভাবে প্রস্তুত করা হয়। এখানে খুবই ইজি, আমরা জানি যে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা খুব ইজি হবে, কেননা মূলধন হিসাব খুবই সহজ।
যেহেতু সেটা স্থিতিশীল পদ্ধতি। এখানে বলছে দেখো, দুইটি যদি মূলধন হিসাব সঠিকভাবে তোমরা প্রস্তুত করতে পারো তাহলে মার্ক পাবে 4, যদি একটি সঠিকভাবে তৈরি করতে পারো বা অপর একটির আংশিক শুদ্ধ হয় তাহলে তোমরা মার্ক পাবে 3, যদি উভয় হিসাবেরই আংশিক শুদ্ধ হয় তাহলে তোমরা মার্ক পাবে 2, আর যদি তোমরা উভয় হিসাবে একটি করে ট্রানজ্যাকশন ভুল করো তাহলে মার্ক পাবে 2, আর যদি উভয় হিসাব আংশিকভাবে শুদ্ধ হয় তাহলে তোমরা মার্ক পাবে 1। নেক্সট আমাদের 5th কোশ্চেন বা 5 নম্বর কোশ্চেন, এখানে যেটা বলা রয়েছে, সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আশাদুলের মূলধন হিসাব প্রস্তুত করো। এটা পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি, অর্থাৎ এখানে একটাই হিসাব পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করা হয়, এখানে মূলধন এবং চলতি হিসাব আলাদা করা হয় না। এই পদ্ধতিতে তোমাদেরকে আবার আব্দুল এবং আশাদুলের মূলধন হিসাব তৈরি করতে বলা হয়েছে। এখানে যদি তোমরা দুইটি হিসাবই সঠিকভাবে তৈরি করো মার্ক পাবে 4, আর যদি তোমরা একটি হিসাব সঠিক এবং অপর হিসাবের আংশিক শুদ্ধ করো মার্ক পাবে 3, আবার যদি তোমরা উভয় হিসাব একটি করে ভুল হলে মার্ক পাবে 2 এবং উভয় হিসাব যদি আংশিক শুদ্ধ হয় মার্ক পাবে 1। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর 20, অর্থাৎ টোটাল প্রশ্ন রয়েছে আমাদের কাছে 5টা, প্রত্যেকটা প্রশ্নের পারদর্শিতার মাত্রা হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 4, এই 4 5 20 মার্ক। এই 20 মার্ক তোমরা কিভাবে লিখলে 20 মার্কের মধ্যে 20 মার্ক পেয়ে যাবে সেটার ডিটেল নির্দেশনা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে। তোমরা যদি ঠিক এইভাবে অঙ্কটা বা সহায়ক তথ্যের ভিত্তিতে অঙ্ক প্লাস হিসাবের নিষ্পত্তিকরণ যে প্রক্রিয়া বর্ণনা করতে বলা রয়েছে এটা যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো তো আশা করা যায় যে অ্যাকাউন্টিংয়ে তোমরা 20-এ 20 মার্ক পেয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। কারণ অঙ্ক তো একেবারেই তোমরা সুন্দর করে গুছিয়ে করতে পারবে, এইটুকু আমার বিশ্বাস, কারণ এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস তোমাদের নেওয়া হয়েছে। তোমরা জানো যে এন্তাস স্যার 7টা থেকে 8টা ক্লাস নিয়েছেন, যেটার প্রত্যেকটার লিঙ্ক আমি তোমাদের আমি যে রিপিটেশন ক্লাস নিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটার লিঙ্ক আমি তোমাদেরকে সরবরাহ করেছি। তোমাদের যদি কোনো হেল্প লাগে তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো। এছাড়াও এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম তোমরা ফেস করো তাহলে তোমরা এই ক্লাসের কমেন্ট বক্সেও লিখতে পারো, আমি তোমাদের অ্যাসাইনমেন্ট চলা পর্যন্ত এই ক্লাসের কমেন্ট বক্স চেক করতে থাকবো, যদি কোনো প্রবলেম থাকে আমি সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে আমি জাস্ট কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ তোমাদেরকে যে জিনিসগুলো নিয়ে অঙ্ক করতে হবে বা একটু থিওরি লিখতে হবে সেগুলো নিয়েই আমি একটু আলোচনা করব। প্রথমে অংশীদারি ব্যবসা, এগুলো আমাদের দরকার নেই, আমরা এগুলো জানি। অংশীদারি ব্যবসার উপাদানও আমরা জানো যে একাধিক সদস্য, চুক্তিবদ্ধ সম্পর্ক, আইনসম্মত ব্যবসায়, এগুলো তোমরা জানো। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব না, আমি এই টপিক্সটা নিয়ে ডিটেলস আলোচনা করব, কেননা এটার উপর তোমাদেরকে 4 মার্কের কোশ্চিন লিখতে হবে। দেখো, চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসার হিসাব রক্ষণের নিয়মাবলী। তোমরা জানো যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, অর্থাৎ একটা অংশীদারি ব্যবসায় ডিপেন্ড করে চুক্তির ওপর। তো এই অংশীদারি ব্যবসার চুক্তি হতে পারে লিখিত কিংবা অলিখিত কিংবা মৌখিক বা নিবন্ধিত বা অনিবন্ধিত, যাই হোক না কেন, তবে অংশীদারি ব্যবসার চুক্তি লিখিত হওয়ায় বাঞ্ছনীয়, মানে ভবিষ্যতে যদি কোনো সমস্যার উদ্ভব হয় তাহলে যেন সেই লিখিত চুক্তি থেকে সেটা সলভ করা যায়। আমরা জানি চুক্তি এবং চুক্তিপত্র দুইটা আলাদা জিনিস। যখন চুক্তির বিষয়বস্তুগুলো একটা দলিল বা একটা ডিড আকারে লিখে রাখা হয় তখন সেটা হচ্ছে চুক্তিপত্র। সাধারণত এই চুক্তিপত্রে অংশীদারি ব্যবসায়ের নাম, অংশীদারি ব্যবসায় অংশীদারদের নাম, তাদের ঠিকানা, তারপর অংশীদারের মূলধনের পরিমাণ, লাভ লোকসান বন্টনের যে অনুপাত, প্লাস বিভিন্ন রুলস রেগুলেশন, ব্যবসা পরিচালনার পদ্ধতি, ব্যবসা পরিচালনার নীতি নিয়ম, সব কিছু কিন্তু ডিটেলসে এখানে উল্লেখ থাকে। কিন্তু যদি কখনো দেখা যায় যে অংশীদারি ব্যবসায় এমন কোনো সমস্যার উদ্ভব হয়েছে যেটা অংশীদারি চুক্তিতে উল্লেখ নেই কিংবা ভুলবশত অংশীদারি চুক্তিতে উল্লেখ করা হয়নি, তাহলে এই চুক্তিপত্রের অবর্তমানে 1932 সালের যে অংশীদারি আইন রয়েছে সেখানে কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো ব্যবসায়, অংশীদারি ব্যবসায় যদি চুক্তিতে স্পষ্ট কিছু বলা না থাকে আর সেই সমস্যা নিয়ে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে ভবিষ্যতে বা অংশীদারদের মধ্যে যদি কোনো মতনৈক্য দেখা যায় তাহলে সেটার সলভ দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে 1932 সালের অংশীদারি আইনে, যেখানে দেওয়া রয়েছে চুক্তির অবর্তমানে যে প্রযোজ্য বিধানগুলো। তো প্রিয় শিক্ষার্থী, এই বিধানগুলো আমি এখন তোমাদের দেখাবো। এই বিধানগুলোর মধ্যে যেটা তোমাদের সহায়ক তথ্যের মধ্যে রয়েছে ওটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ আমাদের কাছে যে সহায়ক তথ্য দেওয়া রয়েছে অ্যাসাইনমেন্ট হিসাবে, সেই অ্যাসাইনমেন্টের মধ্যে কোন কোন মানে হিসাব রক্ষণ প্রক্রিয়াগুলো আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে আমাদেরকে লিখতে হবে। এখানে আমরা অনেকগুলো বিধান বা হিসাব প্রক্রিয়া তোমাদের দেখাচ্ছি। দেখো, 1 নম্বরে রয়েছে
সব অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বন্টিত হবে। অর্থাৎ যদি চুক্তিপত্রে এটা উল্লেখ না থাকে রেশিও, তাহলে প্রত্যেক অংশীদারদের মধ্যে লাভ লোকসান কি হবে? সমহারে বন্টিত হবে। মূলধন এবং উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না। অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর 6% হারে সুদ পাবে। অর্থাৎ যদি চুক্তিপত্রে বলা না থাকে কোনো কিছু, তাহলে 6% হারে সুদ পাওয়া যাবে। সবাই সমান মূলধন সরবরাহ করবে। সবাই সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে। প্রত্যেকে হিসাবের খাতাপত্র বা প্রতিলিপি গ্রহণ বা দলিলপত্র গ্রহণের অধিকার থাকবে। অর্থাৎ প্রত্যেক অংশীদারের হিসাবপত্রের খাতা চেক করার অধিকার থাকবে। ব্যবসায়ের প্রধান অফিসে খাতাপত্র সংরক্ষিত থাকবে। অর্থাৎ একটা ব্যবসায়ের শাখা অফিস থাকতে পারে, সেখানে থাকবে না, শুধুমাত্র প্রধান অফিসে খাতাপত্রগুলো সংরক্ষিত থাকবে। সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া কোনো অংশীদার গ্রহণ বা বহিষ্কার করা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা অংশীদারের সম্মতির ভিত্তিতে অন্য নতুন অংশীদার গ্রহণ বা কোনো অংশীদারকে বহিষ্কার করা যাবে, নতুবা যাবে না। ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো মতানৈক্য দেখা দিলে তা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতানুযায়ী মীমাংসা করতে হবে। ব্যবসায়ের স্বার্থে কোনো অংশীদার ব্যক্তিগতভাবে যে পরিমাণ ব্যয় করবে বা ক্ষতিগ্রস্ত হবে, ঠিক সেই পরিমাণ অর্থ ব্যবসা থেকে তিনি নিতে পারবেন। অর্থাৎ যেটা বলা আছে, একজন অংশীদার যদি ব্যবসায়ের স্বার্থে নিজস্ব ব্যক্তিগত কোনো অর্থ ব্যয় করে থাকে, তবে সেই অর্থ তিনি ব্যবসা থেকে গ্রহণ করতে পারবেন। ব্যবসায়ের সব দায় দেনার জন্য সব সদস্য যৌথভাবে ও এককভাবে দায়বদ্ধ থাকবে। অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে দায় দায়িত্ব বন্টন ও পুনর্বন্টন বা পরিবর্তন করতে হবে। কোনো অংশীদারদের আচরণ বা কার্যকলাপে ব্যবসায়ের ক্ষতি হলে তা অংশীদারদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনে অন্যরা তার বিরুদ্ধে মামলা বা ক্ষতিপূরণ আদায় করতে পারবে। দেউলিয়া অংশীদারদের সম্পত্তি থেকে যদি থাকে তবে পাওনা আদায় করা যাবে। অর্থাৎ কোনো অংশীদার যদি এককভাবে দেউলিয়া হয়ে যায়, তার যদি কোনো সম্পত্তি থাকে, সেখান থেকে অংশীদারি কারবারের যে পাওনা সেটা আদায় করা যাবে। সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করা যাবে। সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করা যাবে। সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া ব্যবসার বিলোপ ঘটানো যাবে না। অর্থাৎ সকল সদস্য একমত না হলে ব্যবসা নিঃশেষ করা বা বিলোপ সাধন করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণের যে প্রক্রিয়া বা যে নিয়মাবলী, সেখানে আমি প্রায় টোটাল 17টা রুলস তুলে ধরেছি। এই 17টা রুলসের মধ্যে তোমাদেরকে দেখতে হবে তোমাদের যে সহায়ক তথ্য দেওয়া রয়েছে, সেই সহায়ক তথ্যের মধ্যে কোন কোন রুলস বা রেগুলেশনগুলো আছে সেটা আইডেন্টিফাই করে তোমাদেরকে লিখতে হবে। যদি তোমরা 4টা লিখতে পারো 4 মার্ক, দেখলে তো 3টা হলে 3 মার্ক, এইভাবেই আর কি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আরও কিছু টপিকস নিয়ে তোমাদের আলোচনা করব, যেটা তোমাদের ম্যাথটা সলিউশন করতে একটু হলেও সহায়তা করবে। আমরা লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করার যে পদ্ধতি, সেটা আমরা জানি যে লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করা হয় নিট লাভ বা নিট ক্ষতি, যেটা আমরা লাভ লোকসান হিসাব থেকে নিয়ে আসি, সেটা দ্বারা শুরু করা হয়। যদি নিট লাভ হয় তাহলে সেটা ক্রেডিট দিকে, নিট ক্ষতি হলে ডেবিট দিকে। এছাড়াও চুক্তি মোতাবেক অংশীদারদের মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে এবং উত্তোলনের সুদ লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে লেখা হয়। এগুলো সম্পূর্ণ সমন্বয় করার পরে এছাড়াও আমাদের কিছু হিসাব রয়েছে যেগুলো ভুলবশত আমাদের লাভ লোকসান হিসেবে সমন্বয় করা হয়নি। অ্যাজ ফর এক্সাম্পল, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইগুলো লাভ লোকসান হিসেবে বন্টন হিসেবে ডেবিট দিকে। অগ্রিম খরচ, বকেয়া আয়, পণ্য উত্তোলন অলিখিত যদি থাকে সেগুলো ক্রেডিট দিকে দিয়ে আমরা সমন্বয় করে নিব। সমন্বয় করে আমাদের নিট লাভ অর্থাৎ নিট বন্টনযোগ্য মুনাফা বা নিট বন্টনযোগ্য ক্ষতি যেটাই হোক না কেন সেটা আসবে, সেটা আমরা নির্দিষ্ট অনুপাতে আমাদের অংশীদারদের মধ্যে বন্টন করে দিব। এই হচ্ছে আমাদের লাভ লোকসান বন্টন হিসেবে একটা ছক। প্রিয় শিক্ষার্থী, আমি জানি যে এটা তোমাদের কাছে রয়েছে, তোমরা এই অঙ্ক করতে পারো, তবুও এই ছকটা একটু দেখে নিতে পারো। এখানে দেখো, আমরা ক্রেডিট সাইডে দিয়ে দিয়েছি অংশীদারদের মূলধন হিসাবে উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন রয়েছে অগ্রিম ভাড়া ক্ষতির অংশ, আর ডেবিট দিকে মূলধনের সুদ, বেতন, কমিশন এবং বন্টনযোগ্য মুনাফা। এছাড়াও যদি অসমন্বিত কোনো খরচ থেকে থাকে সেইগুলো কমিশন বা অনাদায়ী পাওনা বা বকেয়া বেতন ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, নেক্সট যে জিনিসটা অংশীদারদের মূলধন হিসাব, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা জানো যে মূলধন হিসাবের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতি, একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি। স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতিতে আমরা দুইটা হিসাব রাখি, একটা মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। আর পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে মূলধন হিসাব, অনেক সময় উত্তোলন হিসাব তৈরি করা হয়। তো তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে, সেই অ্যাসাইনমেন্টে তোমাদের তৈরি করতে বলা হয়েছে মূলধন হিসাব, চলতি হিসাব এবং পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব, এই তিনটা জিনিসই তৈরি করতে বলা রয়েছে।
তো অংশীদারদের মূলধন হিসাব নিয়ে আমি প্রথমে স্থিতিশীল পদ্ধতি নিয়ে একটু কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থী। স্থিতিশীল পদ্ধতি যেটা, স্থিতিশীল পদ্ধতিতে আমরা দুইটা হিসাব রাখি, একটু আগে দেখলাম মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব। অর্থাৎ স্থিতিশীল পদ্ধতিতে এটা বলা হয় যে এখানে মূলধনের পরিমাণ অপরিবর্তিত থাকে, যদি না ব্যবসায়ের অংশীদারগণ বছরের মাঝামাঝি অতিরিক্ত কোনো মূলধন না নিয়ে আসে। অতিরিক্ত মূলধন নিয়ে আসলেই প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের মধ্যে পরিবর্তন হয়। তাছাড়া কিন্তু স্থিতিশীল পদ্ধতিতে প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের মধ্যে কোনো রকম পরিবর্তন হয় না। এখানে একটা ছক দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থী, দেখো ব্যালেন্স বিডি দ্বারা আমরা শুরু করি, অর্থাৎ প্রারম্ভিক ব্যালেন্স দ্বারা শুরু করব যদি আমাদের পুরাতন ব্যবসা হয়। নতুন ব্যবসা হলে আমরা নগদান হিসাব বা ব্যাংক হিসাব দ্বারা শুরু করতে পারি। আমি এগুলো খুব স্পিডে একটু বলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, কারণ তোমরা এগুলো জানো এবং এগুলো বারবার করে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। তবুও তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া, সেইখান থেকেই কিন্তু এগুলো মানে ডিটেলসে একটু দেওয়া। অতিরিক্ত মূলধন যদি থাকে আমরা ক্রেডিট দিকে দিয়ে দিব, আমরা তারপর ব্যালেন্স সিডি ক্যালকুলেশন করে ফেলবো। এই হচ্ছে আমাদের স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাবের নমুনা। চলতি হিসাব, স্থিতিশীল পদ্ধতিতে যেহেতু আমরা দেখলাম যে মূলধন শুধু আলাদা করে রাখা হচ্ছে, কিন্তু মূলধনের যে অন্যান্য অংশ যেগুলো দ্বারা অংশীদারদের মূলধন বৃদ্ধি পেতে পারে, যেমন মূলধনের সুদ, বেতন, উত্তোলন, উত্তোলনের সুদ, ঋণের সুদ, এই জিনিসগুলোর জন্য আলাদা একটা হিসাব তৈরি করা হয়, সেটা হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাবের ডেবিট দিকে সাধারণত ওই দফাগুলোই আসে যেগুলো লাভ লোকসান বন্টন হিসেবের ক্রেডিট দিকে থাকে, যেগুলো লাভ লোকসান বন্টন হিসেবের ক্রেডিট দিকে থাকে। দেখো নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, লোকসানের অংশ। আর ক্রেডিট দিকে কোন দফাগুলো থাকে, যেগুলো লাভ লোকসান হিসাবে বন্টন হিসাবে ডেবিট দিকে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে খুব সহজ একটা জিনিস যে আমরা চলতি হিসাব তৈরি করার সময় মনে রাখবো, যেগুলো দ্বারা একজন অংশীদারের মূলধন বৃদ্ধি পাবে, যেগুলো দ্বারা একজন অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে সেই দফাগুলোকে আমরা ক্রেডিট দিকে দিব, কেননা আমরা জানি যে মূলধন হচ্ছে ক্রেডিট। সুতরাং সেই দফাগুলোকে আমরা ক্রেডিট দিকে দিলে মূলধন বৃদ্ধি পাবে, আর যেগুলো দ্বারা মূলধন হ্রাস পাবে সেগুলোকে আমরা ডেবিট দিকে দিব। এই হচ্ছে আমাদের চলতি হিসাবের ডেবিট এবং ক্রেডিট দিকের দফাগুলো রয়েছে। এই চলতি হিসাব তৈরি করার যে রুলস রেগুলেশন আমরা যে একটু আগে দেখলাম যে মূলধন হিসাব, এইখানে আমরা ব্যালেন্স বিডি দ্বারা শুরু করেছি যদি আমাদের চলতি হিসাবের ব্যালেন্স থাকে আর কি। তারপরে আমরা ডেবিট এবং ক্রেডিট সাইডের দফাগুলো সমন্বয় করে নিব এবং ব্যালেন্স বিডি সিডি ক্যালকুলেশন করে নেব। নেক্সট, পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি। এই পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতির প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এখানে একটাই হিসাব রাখা হয়, সেটা হচ্ছে মূলধন হিসাব। সেখানে কিন্তু সকল প্রকার দায় দেনা বা দফাগুলো একটা হিসাবের মাধ্যমে সমন্বয় করা হয়। দেখো, পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে কিন্তু সুন্দরভাবে একটা ছক দেওয়া রয়েছে, যেখানে মূলধন দেখানো রয়েছে, এছাড়াও মূলধন যেই সকল দফা দ্বারা মূলধন বৃদ্ধি পাবে সেই জিনিসগুলো এখানে টিট করা আছে, এবং যেগুলো দ্বারা মূলধন হ্রাস পাবে সেগুলো কিন্তু ডেবিট দিকে দেওয়া রয়েছে। নেক্সট প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য একটু আলোচনা করব, যেহেতু আমাদের যে সহায়ক তথ্য দেওয়া রয়েছে সেই সহায়ক তথ্যের মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কমিশন। এই কমিশনটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। আমরা জানি যে অনেক সময় বিশেষ কোনো অংশীদার রয়েছে যাদের দক্ষতা বেশি থাকে, কিংবা যারা কারবার পরিচালনায় পারদর্শী, যাদের দ্বারা কারবার পরিচালনা করলে ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি পাবে, সেই সকল অংশীদারকে ইন্সপায়ার করা বা সেই সকল অংশীদারকে যেন অনুপ্রাণিত হয়, সেই জন্য অনেক সময় তাদেরকে কমিশন দেওয়া হয়, তো প্রিয় শিক্ষার্থী, এই কমিশনের যে বিষয়টা রয়েছে সেই কমিশনের হার বা কমিশন কিসের ওপর দেওয়া হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। অনেক সময় এই কমিশন দেওয়া হয় নিট লাভের ওপর, অনেক সময় দেওয়া হয় নিট লাভের ওপর, আবার কখনো দেওয়া হয় বন্টনযোগ্য লাভের ওপর, বন্টনযোগ্য মুনাফার ওপর, আবার কখনো দেওয়া হয় কমিশন পরবর্তী বন্টনযোগ্য মুনাফার ওপর। অর্থাৎ এই দুইটা ভিত্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি কমিশন বাদ দেওয়ার পূর্বের নিট মুনাফার উপর নির্দিষ্ট হারে কমিশন দেওয়া হয়, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে। ধরো, সাইদ একটি ফার্মের অংশীদার, চুক্তি অনুযায়ী কমিশন নিট লাভের উপর 10%, এখানে নিট লাভ বলা রয়েছে, কখনো এই ভিত্তি তার নিট লাভ না হয়ে বন্টনযোগ্য মুনাফাও হতে পারে। 2002 সালের 31শে ডিসেম্বর সাইদের কমিশন চার্জ করার পূর্বে ব্যবসায়ের লাভ দাঁড়ালো 1 লক্ষ টাকা। এক্ষেত্রে সাইদের কমিশন কি হবে? কমিশন চার্জ করার পূর্বের নিট লাভ গুণ কমিশনের হার। এটা খুবই ইজি, জাস্ট যে ভিত্তি দেওয়া রয়েছে সেই ভিত্তির উপর নির্দিষ্ট পার্সেন্টেজ হারে কমিশনটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু যদি তোমাদের বলা থাকে যে কমিশন ধার্য করার পরবর্তী মুনাফা বা বন্টনযোগ্য মুনাফার উপর, কমিশন ধার্য করার পরবর্তী মুনাফা, তাহলে একটু আমরা অনেক সময় অসুবিধায় পড়ে যাই বা অনেক সময় ভুল করে থাকি প্রিয় শিক্ষার্থী। এটা তোমাদের এমসিকিউ কোশ্চেনেও থাকে, সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে। দেখো, এখানে একই উদাহরণ দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা একটু আগে যে উদাহরণটা দেখলাম এখানেও সেম উদাহরণ, শুধুমাত্র বলা রয়েছে যে কমিশন চার্জ করার পরে ব্যবসার লাভ এত, অর্থাৎ ওখানে ছিল কমিশন চার্জ করার পূর্বে, এখানে কমিশন চার্জ করার পরে। তাহলে এই কমিশন চার্জ করার
পরবর্তী লাভের উপর যদি আমাদেরকে কমিশন ধার্য করতে হয় তাহলে একটা সূত্র দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, নিচে লক্ষ্য করো। কমিশন চার্জ করার পূর্বের নিট লাভ, কমিশন চার্জ করার পূর্বের নিট লাভ গুণিত কমিশনের হার ডিভাইডেড বাই 100 প্লাস কমিশনের হার। দেখো ওখানে আমরা দেখেছিলাম যে আমাদের 10,000 রয়েছে, অর্থাৎ ডিরেক্ট যদি আমরা 1 লাখের উপর 10% কাটি তাহলে আমাদের কত ছিল, 10,000 টাকা। কিন্তু এইখানে আমাদের পার্সেন্টেজটা একটু অন্যরকম, অর্থাৎ আমরা কমিশনের হার 100 সাথে যোগ করে নিচ্ছি, যেহেতু এটা কমিশন চার্জ করার পূর্বের নিট লাভ আর আমাদেরকে কমিশন চার্জ করতে হবে পরবর্তী নিট লাভের ওপর। আমরা সবসময় এই সূত্রটা মনে রাখবো যে কমিশন চার্জ করার পরবর্তী মুনাফা কিংবা বন্টনযোগ্য মুনাফা যেটার ওপরই আমাদেরকে কমিশন ধার্য করতে বলা হোক না কেন, আমরা সেটা সূত্র দিব কমিশন চার্জ করার পূর্বের নিট লাভ, যেটা আমরা পেয়ে গেছি। পূর্বের নিট লাভ তো আমরা আগেই ক্যালকুলেশন করে নিব, সেখানে গিয়ে আমাদেরকে কমিশন নির্ণয় করতে হবে। গুণ ওপরে কমিশনের হার, নিচে 100 প্লাস কমিশনের হার। সূত্রটা আমরা সবসময় মনে রাখবো প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা যাব বেতন, অংশীদারদের বেতন। তোমরা জানো যে আমরা দেখলাম যে আমাদের যে সহায়ক তথ্য দেওয়া রয়েছে সেই সহায়ক তথ্যের মধ্যে অংশীদারদের বেতনের কথা বলা রয়েছে। এই জন্য আমি বেতন নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। নর্মালি আমরা অংশীদারদের বেতন দেখলাম যে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট সাইডে দিয়ে থাকি, অংশীদারদের বেতন লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট সাইডে দিয়ে থাকি। আর মূলধন হিসাবের কোন দিকে দিয়ে থাকি প্রিয় শিক্ষার্থী, বেতন দ্বারা অংশীদারদের মূলধন বৃদ্ধি পায়, সেজন্য এটা আমরা মূলধন হিসাবে ক্রেডিট সাইডে দিয়ে থাকি। এটা হচ্ছে নর্মাল প্রয়োগ, বা অংশীদারদের বেতন যদি থাকে তাহলে আমরা নর্মালি এই কাজটাই করি, যে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট সাইডে দিয়ে থাকি আর অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব যেটাই হোক না কেন, স্থিতিশীল পদ্ধতি বা পরিবর্তনশীল পদ্ধতি, সেইখানে আমরা ক্রেডিট সাইডে দিয়ে থাকি। কিন্তু এই পরিস্থিতি যদি অন্যরকম হয়, অর্থাৎ আমাদের অঙ্কে বা আমাদের প্রদত্ত যে তথ্য রয়েছে সেই তথ্য যদি ভিন্ন পরিস্থিতি থাকে, তাহলে আমরা এই অংশীদারদের বেতনকে অন্যভাবে একটু প্রয়োগ করি। দেখো এখানে কয়েকটা অবস্থান বা পরিস্থিতি দেওয়া রয়েছে, তোমরা তোমাদের যে সহায়ক তথ্য দেওয়া রয়েছে সেই সহায়ক তথ্য দেখলেই দেখবা যে ওখানে বেতনের স্বাভাবিক পরিস্থিতির কথা বলা নেই, একটু অন্যরকম ভাবে বলা আছে আর কি। দেখো প্রথম যে অবস্থান বা পরিস্থিতিটা, আমাদেরকে যে তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যের মধ্যে যদি বলা থাকে যে বেতনের টাকা নগদ উত্তোলন করা হয়েছে, অর্থাৎ বেতনের টাকা যিনি বেতন পাবেন তিনি অলরেডি নগদ গ্রহণ করে ফেলেছেন কিংবা গ্রহণ করা হয়, তাহলে বেতন কি হবে, কোথায় বসবে বেতন? তাহলে বেতন যেখানে যাবে লাভ ক্ষতি আবন্টন হিসাবের ডেবিট সাইডে যাবে, লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট সাইডে যাবে, কিন্তু মূলধন বা চলতি হিসাবে যাবে না। কেন? কারণ অলরেডি বেতন কিন্তু উত্তোলন করে নিয়েছেন, সুতরাং যেহেতু বেতন উত্তোলন করা হয়ে গেছে সুতরাং সেটা মূলধনের বৃদ্ধি ঘটাচ্ছে না, যেহেতু মূলধনের বৃদ্ধি ঘটাচ্ছে না সেহেতু সেটা মূলধন বা চলতি হিসাবে আমাদের প্রয়োগ করার বা ট্রিট করার দরকার নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিক পরিস্থিতিতে বেতন আমরা দুইটা হিসাবেই দেখিয়ে থাকি, লাভ লোকসান আবন্টন হিসাবেও দেখিয়ে থাকি, আবার মূলধন বা চলতি হিসাবেও দেখিয়ে থাকি। কিন্তু আমাদের পরিস্থিতি যদি ভিন্ন হয়, অর্থাৎ আমাদের বেতনের অবস্থান যদি এরকম হয় যে অংশীদারগণ বেতন নগদ তুলে নিয়েছেন, তাহলে শুধুমাত্র লাভ ক্ষতি আবন্টন হিসেবে সেটাকে ব্যয় হিসেবে দেখানো হবে, কিন্তু মূলধন বা চলতি হিসেবে সেটা ক্রেডিট সাইডে দেখানো হবে না। নেক্সট হচ্ছে সরবরাহকৃত তথ্য মোতাবেক যদি বেতন চার্জ করার পর বা ডেবিট করার পর বা হিসাবভুক্ত করার পর বা বাদ দেওয়ার পর নিট লাভ দেওয়া থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে তথ্য রয়েছে সেই তথ্যের মধ্যে যদি বলা থাকে যে বেতন চার্জ করার পরবর্তী নিট লাভ বা বেতন ডেবিট করার পরবর্তী নিট লাভ বা বেতন হিসাবভুক্ত করার পরবর্তী নিট লাভ বা বেতন বাদ দেওয়ার পরবর্তী নিট লাভ, তাহলে আমরা বেতনকে কোথায় ট্রিট করব প্রিয় শিক্ষার্থী? যেহেতু অলরেডি বেতন বাদ দিয়ে নিট লাভ নির্ণয় করা রয়েছে সেহেতু এটা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, কেননা এটা লাভ লোকসান হিসাবে অলরেডি চার্জ করা হয়ে গেছে, সুতরাং একটা খরচ দুইবার আমরা চার্জ করতে পারি না। কিন্তু এটা মূলধন বা চলতি হিসাবে যাবে, কেন যাবে? কেননা এটা দ্বারা কিন্তু অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে। আরও একটা অবস্থান রয়েছে প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে যদি সরবরাহকৃত তথ্য যেটা উপস্থাপন করা হয়েছে সেখানে যদি বলা হয় যে অংশীদারদের যে বেতন সেটা তারা তুলেও নিয়েছেন, আবার কি করা হয়েছে সেটা চার্জ করার পরবর্তী বেতন, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 1 ও 2 এর সমন্বিত রূপ যদি আমরা দেখতে পাই, অর্থাৎ বেতন যদি নগদ উত্তোলনও করা হয়ে থাকে, আবার বেতন যদি ডেবিট করার পর নিট লাভ দেওয়া থাকে, মানে 1 এবং 2 এ যে পরিপ্রেক্ষিত বর্ণনা করা রয়েছে এই দুইটা অবস্থান যদি একই সাথে আমাদের তথ্যে থাকে, তাহলে কোথাও আমাদের বেতন ট্রিট করতে হবে না, কেননা যেহেতু নগদ উত্তোলন করা হয়েছে সুতরাং সেটা মূলধন হিসেবে যাবে না, আবার যেহেতু বেতন চার্জ করার পরে নিট লাভ দেওয়া রয়েছে সুতরাং এটা লাভ ক্ষতি আবন্টন হিসাবে যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করা যায় তোমরা অংশীদারদের বেতন যে সম্পৃক্ত যে বিষয়টা সেটা বুঝতে পেরেছো।
আর তোমাদের যে তথ্য দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই ভিন্ন পরিস্থিতিতেই বেতন তোমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ আমাদের স্বাভাবিক পরিস্থিতি ওখানে দেওয়া নেই, ওখানে কিন্তু বলা রয়েছে যে বেতন চার্জ করার পরবর্তী অবস্থান। সুতরাং তোমরা সেইভাবে অঙ্কটা করবে বা অঙ্ক করার সময় এই জিনিসটা মাথায় রাখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম এই আলোচনার মধ্যে থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। তোমরা যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছে তারা যদি পারো আনসার করতে পারো, ফেসবুকে কমেন্ট বক্সে তোমরা আনসার করতে পারো। চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালার মধ্যে নেই কোনটি? আমরা যে নীতিমালাগুলো আলোচনা করেছি তার মধ্যে কোনটি নেই প্রিয় শিক্ষার্থী? একটু লক্ষ্য করো। লাভ ক্ষতি সমহারে বণ্টিত হবে, এটি আছে। অংশীদারদের ঋণের উপর 6% হারে সুদ পাবে, এটিও আছে। ব্যবসার সব অফিস হিসাবের খাতাপত্র সংরক্ষিত থাকবে, সবাই সমান মূলধন সরবরাহ করবে। কোনটি নেই? নেই হচ্ছে গ নাম্বার, যে ব্যবসার সব অফিস হিসাবের খাতাপত্র সংরক্ষিত থাকবে। আসলে ঠিক না, ব্যবসার প্রধান অফিস হিসাবের খাতাপত্র সংরক্ষিত থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা আনসার করতে পারতে যদি সামনাসামনি তোমরা থাকতে আমার সাথে। এছাড়াও যারা লাইভে রয়েছে তারা নিশ্চয়ই আনসার করেছো। নেক্সট হচ্ছে কোন উত্তরটি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে সঠিক? এটা তোমরা অবশ্যই পারবে। পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি, যেখানে কি করা হয়, একটি হিসাব রাখা হয়। পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে একটি হিসাব রাখা হয়, 2-3টি হিসাব রাখা হয় না। এখানে যে সর্বদা ক্রেডিট জেড থাকে তাও না, আবার উত্তোলন হিসাব রাখা হয়, রাখতেই হবে এরকমটাও নয়। এখানে শুধুমাত্র একটি হিসাবে রাখা হয়। স্থির মূলধন পদ্ধতিতে কোনটি সঠিক নয়? স্থির মূলধন পদ্ধতিতে কোনটি সঠিক নয়? স্থির মূলধন, এক্ষেত্রে দুটি হিসাব রাখা হয়, এটা সঠিক, অবশ্যই দুটি হিসাব রাখা হয়। মূলধনের জের সব বছরই একই থাকে, এটাও ঠিক। এক্ষেত্রে একটি উত্তোলন হিসাব রাখা হয়, এক্ষেত্রে মূলধন ও চলতি নামে দুটি হিসাব রাখা হয়, এক্ষেত্রে একটি উত্তোলন হিসাব রাখা হয়, এটা সঠিক নয়। প্রিয় শিক্ষার্থী, আরেকটা প্রশ্ন আমি তোমাদের, এটা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এমসিকিউতে আসে ফাইনাল পরীক্ষায়। চুক্তিতে ঋণের সুদ উল্লেখ না থাকলে অংশীদারি আইন মোতাবেক ঋণের উপর কত % হারে সুদ দিতে হবে? দেখো লক্ষ্য করো, 6% হারে দিতে হবে। এটা আমি জানি তোমরা সকলেই পারতে এক বাক্যে, কারণ এই পার্সেন্টেজটা তোমাদের মুখস্থ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আর একটা কোশ্চেন রয়েছে, একটু দেখে নাও। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? এটাও তোমরা পারবে, খুব ইজি একটা কোশ্চেন। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। মূলত এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউতে থাকে। আমি এখানে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আসছি যেগুলো তোমাদের এমসিকিউতে থাকে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর করে অ্যাসাইনমেন্টটা লিখো। এবং অ্যাসাইনমেন্টের যে কভার পেজ দেওয়া রয়েছে তোমরা জানো অলরেডি, তোমাদেরকে কভার পেজ তোমরা পেয়ে গেছো বা নির্দেশনা তোমরা পেয়ে গেছো। রাজশাহী কলেজ প্রশাসন তোমাদেরকে সুন্দরভাবে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মোতাবেক তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবে এবং কভার পেজে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সুন্দর করে উপস্থাপন করবে, করে আগামী যে তারিখটা দেওয়া রয়েছে আমাদের নির্দিষ্ট তারিখে তোমরা হিসাব বিজ্ঞান বিভাগে জমা দিবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।